অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী, একটু আপনার কাছে জানতে চাই, আজকে যেটা আলোচনার ছিল আমরা যেটা দেখলাম যে এনসিসির পরিবর্তে একটি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবের যে কাঠামো রয়েছে সেটি তো আপনি নিশ্চয়ই জানেন। একটু আপনার কাছে জানতে চাইছি যে এই এনসিসির পরিবর্তে এই কমিটি, এটি আসলে কেন প্রয়োজন বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচকদেরকে শুভেচ্ছা। দেখেন, আসলে আমাদের এখানে তো এই কনস্টিটিউশনাল যে কাউন্সিল যেটি বলা হচ্ছে, এইটা কনসেপ্টটা কোন জায়গা থেকে ইভলভ করেছে? এটা ইভলভ করেছে এই জায়গা থেকে আমরা যখন দেখলাম যে আমাদের বিদ্যমান যে সংবিধান, এই সংবিধানের বারবার অ্যামেন্ডমেন্টের ফলে এমন কিছু ঘাটতির জায়গা তৈরি হয়েছিল যেটা আপনার স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদের জন্ম দেয়। সে কারণে একটা সাংবিধানিক একটা ক্রাইসিস, এবং সেই ক্রাইসিস থেকে বের হওয়ার জন্য সংবিধানকে কতটা গণতান্ত্রিক চেহারা দেওয়া যায় তার জন্য একটা প্রপোজাল রেডি করার জন্যই কিন্তু এই কনস্টিটিউশনাল কাউন্সিলের আইডিয়াটা এসেছিল। কিন্তু এখন এইটার রিসার্চ এবং একাডেমিক জায়গায় এমন কিছু গ্যাপ তৈরি হয়েছে যে এইটা আর ওয়ার্ক করছে না। হ্যাঁ, এবং এইটাকে ধরে তারা ঐক্যমতের জায়গায় পৌঁছার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। ফলে এটা আমার মনে হয়েছে যে এই নিয়োগ কমিটির আইডিয়াটা এক ধরনের অস্থিরতার জায়গা থেকে বেরিয়ে এসেছে। এটা যত না বেশি একাডেমিক, তার চেয়ে বেশি ইনকনসিস্টেন্সি এখানে কাজ করছে। তো ফলে এই জায়গাগুলোতে পলিটিক্যাল উইলের ব্যাপার। যতক্ষণ না পর্যন্ত দেশে একটা অভিজ্ঞ রাজনৈতিক শক্তি নির্বাচিত হয়ে ক্ষমতায় না আসছে, ততক্ষণ পর্যন্ত সংবিধানের গণতান্ত্রিক চেহারা দেওয়াটা কঠিন হয়ে যাবে। ফলে একাডেমিক প্রয়োজনে এই আলোচনাগুলো হতে পারে বা থাকতে পারে একটা প্রস্তাব হিসাবে বা একটা হাইপোথিসিস হিসাবে, কিন্তু এটাকে বাস্তবায়নের জায়গায় নিতে গেলে পরে কিন্তু একটা পলিটিক্যাল ফোর্স লাগবে, যারা আসলে দীর্ঘদিনের পলিটিক্যাল অভিজ্ঞতা থেকে এই জায়গাগুলো বাস্তবায়নের নিশানাটা খুঁজে পাবে। কিন্তু আলোচনা যারা করছেন তারা তো সবাই দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্নরাই তো ঐকমত্য কমিশন। হয়তো প্রস্তাবটি বলতে পারেন যে অরাজনৈতিক ব্যক্তিত্ব তারা হয়তো দিয়েছেন, আলোচনা তো রাজনীতিবিদরাই করছে। এখন যদি ঐকমত্যে না পৌঁছায় তাহলে কোনো একটি রাজনৈতিক দল নির্বাচিত হলেই যে তিনি গণতান্ত্রিক সংবিধান উপহার দেবেন, সেটি কিভাবে মনে করছেন? দেখেন, আসলে ঐকমত্য কমিশনের বৈঠকে আমার যাওয়ার সুযোগ হয়েছে। এটা খুব যত না বেশি একাডেমিক হওয়া দরকার ছিল, তার চেয়ে বেশি এটা হয়ে গিয়েছে সিম্বলিক। এখানে যে স্পেস পাওয়া যায় আলোচনার জন্য, এবং যেভাবে প্রস্তাবনাগুলো আসে, যেভাবে প্রস্তাবনাগুলো নোট করা হয়, তার উপরে সেটাকে আবার একটা বিন্যাস সমাবেশ করে এটাকে আবার ফলো আপ করে আবার আলোচনা, এইভাবে কিন্তু আলোচনাগুলো হয় না। আলোচনাগুলো যারা যায়, বিভিন্ন দলের প্রতিনিধিরা, তারা তাদের কথা বলে আসে, আবার আরেকটি দল আসে। ধরেন ৭৭টি রাজনৈতিক দল বাংলাদেশে আছে, তারা ৭৭ রকমের ভাবনা নিয়ে এই অভ্যুত্থানে ছিল। এখন সকলের ভাবনা তো একরকম ছিল না, সকলের মঞ্জিলে মকসুদও একরকম না। তো ফলে কেউ কেউ যার যার রাজনৈতিক মতাদর্শ থেকে তার প্রস্তাবনাগুলো দিয়ে আসছেন। কিন্তু পলিটিক্সে বা ডেমোক্রেসিতে আমরা যদি ওয়েস্টমিনস্টার স্টাইলের ডেমোক্রেসির কথা ভাবি, কিছু কিছু জায়গা থেকে কমন, যেটা ধরেন সবার বেলায় প্রযোজ্য, ওই জায়গাগুলো কিন্তু এখনও চিহ্নিত করা যায়নি। যদিও আপনার জাতীয় ঐকমত্য কমিশন তাদের স্প্রেডশিটে কিছু কিছু পয়েন্ট তারা উল্লেখ করেছে যে এই জায়গাগুলোতে আপনারা কি মনে করেন, আপনারা কি একমত, না আংশিকভাবে একমত, নাকি পুরোপুরি দ্বিমত, এরকম অপশনস তারা রেখেছে। সেই অপশন থেকে ইন ডিটেইলে আপনারা কিন্তু কনক্লুশনে পৌঁছা যাচ্ছে না। ফলে ঐকমত্য কমিশন জাতির সামনে তারা বলেছে যে তারা প্রকাশ করবে যে কোন কোন জায়গায় তারা ঐকমত্যের নিশানা খুঁজে পেয়েছেন, সেটি কিন্তু আমরা এখনও জানি না। তবে আমরা মোটা দাগে এইটুকু বলতে পারি যে কেউ বলুক আর না বলুক, বাংলাদেশে এটি অন্তত প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে যে বারবার সংবিধানকে কাটাছেঁড়া করে একে গণতান্ত্রিক চেহারার থেকে একে বাইরে নেওয়া যাবে না। এই একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং এই জায়গাটাতে, সেটা করতে হলে পরে সংবিধানের যে নির্দেশনা, যেটাকে আমরা রাষ্ট্রের যে 3টি অঙ্গের কথা বলে থাকি, আমাদের সেপারেশন অফ পাওয়ার, অর্থাৎ আমাদের জুডিশিয়ারি, আমাদের লেজিসলেচার এবং আমাদের এক্সিকিউটিভ, এই 3টার মধ্যে ব্যালেন্স আনার জন্য যে যে জিনিসগুলো দরকার সেই প্রস্তাবনাগুলো কিন্তু আগে থেকেও ছিল, এখনও নানাভাবে ঘুরে ফিরে আসছে। সেই জায়গাগুলো আমাদের অ্যাড্রেস করার ব্যাপার। আমরা 70 অনুচ্ছেদের কথা জানি, আমরা যাতে শাসক স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেজন্য একই ব্যক্তি বারবার যাতে প্রধানমন্ত্রী না হন, বা দলের প্রধান আবার রাষ্ট্রের প্রধান বা সরকারের প্রধান যাতে না হন, এই আইডিয়াগুলোর ব্যাপারে আমার মনে হয়
যে মেজর পলিটিক্যাল পার্টিস এক ধরনের অলিখিত ঐকমত্যের জায়গা তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের দায়িত্ব, সবাই তো ঐকমত্যে পৌঁছাননি, মানে এই জায়গা থেকে সবার আপনারা কথা আমি বলছি না, পৌঁছাতে আমি পারছেন কি? অধিকাংশের কথা বলছি, আচ্ছা, অধিকাংশের কথা বলছি। ধরেন আমাদের দেশে তো অনেক রাজনৈতিক দল আছে, সেটা এই কমিটির বেলায় বোধহয় শুধু 3টি দল ছাড়া সবাই ঐকমত্যে পৌঁছেছে। হ্যাঁ, তো এখন ধরেন ক্ষমতায় কারা যাবে বা আমাদের পাওয়ার কন্টেন্ডার যারা, এটা কিন্তু মানুষ গেস করতে পারে যে ভবিষ্যতে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় তাহলে পাওয়ার কন্টেন্ডার কারা হতে পারে। সুতরাং যারা পাওয়ার কন্টেন্ডার হবে তাদের রেসপন্সিবিলিটি একরকম, আর যারা পাওয়ার কন্টেন্ডার হওয়া থেকে বহু দূরে তাদের রেসপন্সিবিলিটি আরেক রকম। ফলে সেই জায়গা থেকে একটা ঐকমত্যের জায়গা তো আছেই।